এই হলুদ কালারের লেখাগুলো আপনাদের এখন খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং কাজেও লাগবে ইনশাল্লাহ। তো চলেন আমরা একটা অঙ্ক মোটামুটি এই 2019 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন হিসেবে 2019 সালে যে অঙ্কটা আসছে, যদি আপনাদের কাছে বই থাকে আপনারা চাইলে বই থেকে 2019 সালের কোশ্চেনটা বের করতে পারেন। এম এ কালাম কিংবা মিলেনিয়াম, এরকম ব্যতিক্রম সবার বইতে হয়তোবা থাকবে, টাকাগুলো একটু চেঞ্জ হইতে পারে। তো এখন আমরা যে কথাগুলো বলবো, আমরা তো রুলস মুখস্থই করে রাখছি, একটা একটা করে সামনের দিকে আগাই। মূল বেতন মান্থলি 52,000 টাকা। সুতরাং এটা আমরা মূল বেতন হিসেবে মান্থলি 52,000 টাকা, আমরা এই 52,000 ইন্টু মান্থলি বলছে তো 12 দিয়ে গুণ করে এই যে 62 নাকি 6,24,000। আর এটা করযোগ্য আয়, আমরা আগেও বলছি এখনো বলি যে এটা করযোগ্য আয়। তারপরে পরের যে লেনদেনটা বা পরের যে এন্ট্রিটা, এই বিষয়ে আমরা কথা বলবো। মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তো মূল বেতন জানলে মহার্ঘ ভাতাও জানবেন। তো বলেন তো দেখি মহার্ঘ ভাতা কি? তাই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে যে সরকার যে হ্যাঁ, অতিরিক্ত একটা অর্থ আচ্ছা দেয় তাইলে বেতনের বাইরে, এটি দ্রব্যমূল্য যে মহার্ঘ। বৃদ্ধি পায় সে কারণে দেখেন না, সরকারি চাকরিজীবীরা কিন্তু এত বেশি কথা বলতে পারে না সরকারের বিরুদ্ধে, কারণ দ্রব্যমূল্য বাড়ার আগেই তারা বাড়াই না বেতন দিতে আছে 20%, তাই না? তো সুতরাং এন তারা কিছু বলার থাকে না, আমরা যারা আম পাবলিক আছি তারা বলি আর কি। তো এটাকে দুমূল্য ভাতাও বলা হয়, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তো এই ভাতা মহার্ঘ ভাতা মূল বেতনের কত পার্সেন্ট? 20%। সো আমরা এখন পার্সেন্ট। মহার্ঘ ভাতাটা তো আমরা এখানে আনবো। যদিও সরকারি চাকরি করে, তো কিন্তু কিছু করার নেই, আমরা মহার্ঘ ভাতার এই জায়গায় আনবো ইনশাল্লাহ। মহার্ঘ ভাতা, তাই না? আচ্ছা, মহার্ঘ ভাতা। আচ্ছা, কিভাবে লিখবো? মূল বেতন কত আছে? 6,24,000। এই 6,24,000 6,24,000 এইট ইন্টু পার্সেন্ট ইকুয়াল দশ টু কত পার্সেন্ট কত কত ভাইয়া ফলাফলটা? 35। 10 না 20%? কত টাকা? মেশিনটা দিয়ে গুণ দেন। 1,24,800। 1,24,800 টাকা। এটাও কর অব্যাহতি প্রাপ্ত হয় 1,24,800 টাকা। শেষ। তারপরে দ্বিতীয়ত আছে হচ্ছে দুটি উৎসব বোনাস, প্রতিটি 2 মাসের মূল বেতনের সমান। উৎসব বোনাস পাইছেন? উৎসব বোনাস, দুটি উৎসব বোনাস পায়, বোনাস অথবা উৎসব বোনাস, ঠিক আছে, পায় 2 মাসের মূল বেতনের সমান। তো মূল বেতন হলো 52,000 টাকা, এই 52,000 টাকাকে 2 দিয়ে গুণ দিবেন। দুটি উৎসব এক বোনাস লক্ষ পায় তারা। চার হাজার তো উৎসব ভাতা লেখা রাখছি, আপনি চাইলে উৎসব ভাতা লেখা রাখছি, আপনি এখানে বোনাস কথাটা এখানে লাগিয়ে দেন। তো 1,00,000 কত হাজার টাকা? 4,000 টাকা। তো 1,04,000, এদিকে এটা করযোগ্য হয় 1,04,000 টাকা। ক্লিয়ার একদম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝা যায়। কি বলেন? জি ভাইয়া। তারপরে আমরা আর পরবর্তী এন্ট্রি হচ্ছে তাকে বিনা ভাড়ায় একটা সুসজ্জিত বাসস্থান দিছে যার বার্ষিক মূল্য 1.5 লাখ। এটা কি তারে বাসস্থান ভাতা দিল না সুবিধা দিল? বাসস্থান সুবিধা। মানে সুবিধা। এই যে এখানে বাসস্থানের ব্যাপারে যে তারা আমাকে বলল যে সুসজ্জিত, এইটা কিন্তু একটা আর্টিফিশিয়াল কথা। আপনি যদি বা তা বিনা ভাড়ায় বাসস্থানটা নেন, এটা সুসজ্জিত থাকুক বা সুসজ্জিত না থাকুক, যেরকমই থাকুক, এইটার জন্য কোনো সমস্যা না। সুসজ্জিত হইলেই না, এটা অসজ্জিত হইতে পারে, মানে সুসজ্জিত না। সেই ক্ষেত্রে বার্ষিক মূল্য 1.5 লাখ বলেছে। আপনি বাসস্থান সুবিধা বা বাসস্থান ভাতা কিন্তু হবে না, বাসস্থান সুবিধা, ভাতা এক জিনিস। বাসস্থান সুবিধা, এটা বার্ষিক মূল্যটা 1,50,000 টাকা। এটা কিন্তু করবর্তী প্রাপ্ত হয় 1,50,000 টাকা। আশা করি ক্লিয়ার। আমরা কিন্তু জি ভাই। বলছি যে মহার্ঘ ভাতা তো হলুদ থাকবে না, মহার্ঘ ভাতা আমরা ওই কালার করে দিব। তো মহার্ঘ ভাতা না, মূল বেতন, উৎসব ভাতা, আর হচ্ছে বোনাস। হ্যাঁ, ওই বোনাস এইগুলোই শুধুমাত্র কি আপনার করযোগ্য আয়, আর বাকিগুলো এগুলো সব হচ্ছে করযোগ্য কর আয়। অব্যাহতি প্রাপ্ত, অব্যাহতি প্রাপ্ত আয়।
সো পরবর্তী লেনদেন, তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। তাকে একটি কি দেয়া হয়েছে? গাড়ি দেয়া হয়েছে যা তিনি ব্যক্তিগত ও কি, হ্যাঁ, অফিসে কার্যে ব্যবহার করেন, তাকে যে গাড়িটা দিয়েছে। তো সো এখানে গাড়ির কোনো টাকাই দেওয়া নাই। আসলে আমরা বলছি না যে টাকা টকা কোনো ব্যাপার না, তাকে গাড়ি দেয়া হয়েছে, এটা হচ্ছে মূল কথা। তাকে মানে গাড়ি দেয়া হয়েছে, এটা হচ্ছে মূল। সিসিটা কি স্যার 2500 ধরে নেবো এরকম হলে? আচ্ছা, দুঃখিত, আমার একটা কল আসছিল, ওটা রিসিভ করছি আর কি। তাকে একটি গাড়ি দেয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে আপনারা বলেন তো দেখি, আমরা বলছি না যে এই যে গাড়ি তো দিছে, সুবিধা দিছে, সুতরাং এখানে 2500 সিসি দইরা আমরা করব, মনে আছে কি? জি জি ভাইয়া, স্যার, মনে এটা আছে। তো প্রয়োজনে হচ্ছে এটার উপর একটা যানবাহন টিকা দিব। সুবিধা। হ্যাঁ, তাহলে যানবাহন সুবিধা আমরা, এই যে যানবাহন সুবিধা আমরা কি লিখছি? যানবাহন লিখছি না, যাতায়াত ভাতা লেখা রাখছি, তাই না? আমরা এটা কাজ করি এখানে, জি ভাইয়া। এই যাতায়াত সুবিধা লেখা দেয়, যানবাহন বা যাতায়াত, যাতায়াত সুবিধা লেখা দিই, ঠিক আছে? যাতায়াত সুবিধা লেখা দিলাম, যাতায়াত সুবিধা। তো যাতায়াত সুবিধাটা আমরা কিভাবে যেন বের করব? এই ডাইরেক্ট লিখে ফেলি। 1 লক্ষ কত হাজার টাকা? 20,000 টাকা। এইটার ব্যাপারে না আমরা টিকা দিব, টিকা দিব, টিকা দিলে ভালো হবে। যে সমস্ত ব্যাপারগুলো আমরা একটু অন্যরকম ভাবে, উদ্ভট ভাবে লিখছি, নিয়ম আকারে লিখছি, এগুলোর জন্য টিকা দিবেন, তাইলে ফুল মার্ক পাবেন ইনশাল্লাহ। খারাপ হবে না ইনশাল্লাহ, ভালো ভালো পরীক্ষা দিবেন আমরা আশা করছি আর কি। তো এবার ভাই এটা কি ভাতা নাকি সুবিধা? মানে ভাতা নাকি সুবিধা ভাতা এটা বুঝলাম নগদে না। হইলে ভাতা হয়, আর যদি আপনি গাড়ি নিয়ে আনেন তাহলে সুবিধা। ডান। মানে টাকা দিলে এটা ভাতা হ্যাঁ, নাকি, আর টাকা যদি হিসাবে আমাকে নিলে কাউকে আপনি পাবেন ভাতা, আর যদি আপনি টাকা না নিয়ে সুবিধা নেন তাহলে এটা সুবিধা। যেমন বাড়ি ভাড়াটা দিল যে হুম 15 লক্ষ মানে হুম। 15, আরে 1 লাখ টাকা পঞ্চাশ হাজার দিছে না, টাকার ওইটা এটা কি? এত টাকা মূল্য, বার্ষিক মূল্য এত টাকা। বাট এটা আমাকে বলছে তাকে একটি বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1.5 লাখ টাকা। এই যে বিল্ডিংটাতে আপনি উঠবেন, ওটার একটা ভাড়া মূল্য থাকবে না? ওই এলাকার একটা ভাড়া মূল্য থাকে না? জি। না। ধরেন যে আমাকে কেউ একটা গিফট দিল বা তোমাকে কেউ একটা গিফট দিল, তো এই গিফটের কি মূল্য নাই? জি আছে, তবে আমরা মূল্য হিসাব করি না, কিন্তু মূল্য তো আছে, ও তো কিনেই দিয়েছে আমাকে। বুঝছি ব্যাপারটা। তাহলে আমরা, আমাদেরকে যে বাসাটা দিবে ওটার বার্ষিক মূল্য হবে 1.5 লাখ টাকা, এটা বলে দিবে তারা স্পষ্ট। যদি তারা আমাকে মানে বাসস্থান সুবিধা দেয়, তখন এই পেমেন্টটা বলা থাকবে তার বার্ষিক মূল্য কত টাকা, ওটা ওরা দিয়ে দিবে, আমি দিতে হবে না। তারপরে চিকিৎসা ভাতা মাসে 1500 টাকা। তো চিকিৎসা ভাতা মাসে যদি 1500 টাকা হয়, তো আমরা এখানে চিকিৎসা ভাতা মাসে 1500 হলে এই 1500 গুণন হচ্ছে 12, আপনি তো কত টাকা হয়? 18,000। 18,000 টাকা হয়, তাহলে 18,000 18। টাকা এইটাও করবর্তী প্রাপ্ত হয় 18,000 টাকা। তারপরে বললো যে চলতি বছরে ভ্রমণ ভাতা পাইছে কত টাকা? 50,000 মানে টাকা। ভ্রমণ ভাতা পাইছে হলো 50,000 টাকা। তো 50,000 টাকা ভ্রমণ ভাতা পাইলে, ভ্রমণ ভাতা এটা লিখলাম কর অব্যাহতি প্রাপ্ত হয়। 50,000 টাকা, 50,000 টাকা লিখলাম ভ্রমণ ভাতা, কর প্রাপ্ত 50,000, ওই তিনটা বাদে তো সবাই কর প্রাপ্ত হবে। তারপরে তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন। কোথায়? সাধারণ প্রভিডেন্ট হ্যাঁ, এটা ফান্ডে। একটু অন্য কালার করি আমি বোঝানোর জন্য। সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন তিনি। আমরা কি বলছিলাম কথাটা, আমরা তো এই বিষয়টা রুলস বলছিলাম যে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য নয়, তবে সাধারণ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিল একটা প্রযোজ্য, তবে তাদের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিলটা প্রযোজ্য। তো এই ক্ষেত্রে এই অঙ্কের ভিতরে আমাদেরকে কি এমন কোনো কথা বলেছে যে নিয়োগকর্তায় দিছে? নিজে দান করলে কিন্তু এটা জমা হয়, আয় হয় না, অন্য কেউ দিলে হচ্ছে আয়।
বুঝেন নাই না? ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি নিজে নিয়ে টাকা জমা রাখছি, এটা কি আমার আয়? না ভাই। জমা স্যার। আমাকে যখন আমাকে অন্য কেউ টাকা দিছে, যে "রে ভাই নেন 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছি", তাহলে এটা আমার কি? ভাইয়া যখন নিয়োগকর্তা দান এটা করবে তখন হ্যাঁ, এটা আয় হবে। নিয়োগকর্তায় দিব তখন আমাদের হচ্ছে আয়। আর যখন নিয়োগকর্তায় না দিব, আমি দিব শুধু, তখন তা আমার জন্য হচ্ছে দায়। তো এখানে স্পষ্ট বলা নাই যে নিয়োগকর্তায় দিছে কিনা। তো আমরা এখানে যদি বিধিবদ্ধ প্রভিডেন্ট ফান্ড বা স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড এরকম বলে দিত, তখন কনফার্ম নিয়োগকর্তা জমা রাখবে এরকম ইন্ডিকেট করা থাকতো। যদিও নর্মালি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বা এখনকার দিনে বেসরকারি চাকরিজীবীদের বেলায়ও কর্মী যা রাখবে নিয়োগকর্তাও ঠিক সমপরিমাণ টাকা জমা রাখবে। তো এখন যেহেতু এটা ধরেন যে সরকারি চাকরি করে, এটা নিয়ে এত মাত বলে আমরা যাচ্ছি না। তো আমরা চাইলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান, এটা আমরা লিখতে পারি, যেহেতু আমরা বলছি যে এখানে একটা কথা বলছি না। হ্যাঁ, আমরা একটা কথা বলছি, কিন্তু দেখেন কি বলছি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান আমরা লিখতে পারি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, এই কথাটা আমরা লিখতে পারি, ঠিক আছে? নিয়োগকর্তার দান নাকি? জি ভাই। তাহলে আর কি সুন্দর না? হ্যাঁ, নিয়োগকর্তার কি দান। তাহলে এটা আমরা, নিয়োগকর্তার দাম 10%। তো এটা আমরা লিখলে, যদি লিখি আর কি, তাহলে 6,24,000, যদি লিখি আর কি, ইন্টু হচ্ছে কত পার্সেন্ট, 10% আমরা লিখতে পারবো। 10% আমরা লিখতে পারবো। এই হচ্ছে দশ। স্যার 6,40,000। হ্যাঁ, বলেন। 62,400। এই 62,400 টাকা আমরা দিলাম। আর এটাও আমাদের আয়, এই যে অব্যাহতিপ্রাপ্ত আয়। কর অব্যাহতিপ্রাপ্ত হয়। তারপরে আমাদের কাছে এই আয় বর্ষে তিনি এই 18.5% হারে উক্ত ফান্ড থেকে সুদ পায়। কত টাকা পায়? চল্লিশ 18% হাজার হারে টাকা চল্লিশ চল্লিশ হাজার হাজার টাকা টাকা সুদ পাইছে। সরকারি চাকরিজীবীর বেলায় কোনো রুলস নাই, যে 40,000 টাকা সুদ পাইছে, এই 40,000 টাকাই তার করবর্তী প্রাপ্ত হয়। ফারা। জি ভাই। তারপরে বলল যে তিনি গ্রুপ বিমায় দান করছে, দান তো তার আয় না। ডিপোজিট পেনশন স্কিমেও গৃহ পরিচারিকা বাবদ ভাতা তাকে সরকার মাসে 5,000 টাকা দেয়, এটা মনে হয় হিসাব করে ফেলছি। হ্যাঁ, এটা হিসাব করা হয়ে গেছে। তো সুতরাং জি মোটামুটি ভাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আমরা সবাই মোটামুটি জয়েন করছেন, ভালো। তো তিনি মূল বেতনের 1% দান করছেন, এটা তার বিনিয়োগ ভাতার আইটেম। তিনি ডিপোজিট পেনশন স্কিমে দান করছেন, এটাও তার বিনিয়োগ ভাতার আইটেম। বিনিয়োগ ভাতার আইটেমগুলো দেওয়া হয়েছে যেহেতু এই জায়গায় বিনিয়োগ ভাতা আছে, এই জন্য বিনিয়োগ ভাতাগুলো আমরা এখানে প্রোভাইড করছি। ক্লিয়ার? আচ্ছা। তো আমরা মূলত আজকে হচ্ছে যে সংশ্লিষ্ট বছরে চাকরি হতে যে মোট আয়টা হয়েছে, চাকরি হতে যে মোট আয়টা হয়েছে, এটা আমরা প্রোভাইড করবো আর কি। তো আজকে আমাদের ক্লাসটা ছিল হচ্ছে চাকরি হতে মোট কত টাকা আয় করবে একজন সরকারি চাকরিজীবী। সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে দেখছি আর কি। তো আমি এটা ক্লাস শেষে আপনাদেরকে গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দেব। তবে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে এটার জন্য আমরা একটা প্রাইভেট গ্রুপ আছে, হ্যাঁ, আব্দুল্লাহ কমার্স পয়েন্ট নামে, এটা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। তো এই লিঙ্কটাতে আপনারা জয়েন করে নেবেন। তো জয়েন করলে আমি এই এটার যে ভিডিও ক্লাসটা হচ্ছে, রেকর্ড হচ্ছে এখন, এই রেকর্ডিং ক্লাসটা আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব। ওইখানে আপনারা যখন মন চায় দেখতে পারবেন, ওখানে চ্যাপ্টারের নাম লেখা থাকবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করি এই জি অঙ্কটা ভাইয়া। সরকারি চাকরিজীবীর যা আছে এগুলো আপনারা পারবেন। তো আমি শীটটার মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য অনেকগুলো অঙ্ক আছে, শীটটা সহ দিই। আপনারাও আপনাদের যে বইগুলো আছে ওগুলো একটু দেখেন, ঠিক আছে? তো আমি আবার বলি, ওই গ্রুপে লিঙ্ক ভাই দিয়ে দেবো গ্রুপের জন্য। জি। বলছি, ভাই এখানে যে কর অব্যাহতিপ্রাপ্ত আয়টা বের হয়েছে ওইটার অঙ্কটাও কি আমরা যোগ করে দেব নিচে, কত না, টাকা হয়েছে? করপ্রাপ্ত আয় হচ্ছে বলতে এখানে হচ্ছে যে এইখানে আমরা এসে এই মোট লিখবো আর কি। ঠিক আছে, মোট লিখে এগুলোর যোগফলগুলো বের করে দিব, শেষ। এতটুকু করলেই শুধু মোটামুটি নেট অঙ্কটা। করযোগ্য আয়েরটা বের হ্যাঁ, করে হ্যাঁ, দিব। এই যতটুকু আয় হবে আচ্ছা। জাস্ট এই আয়গুলো যোগ করে দিব। তিনটা আয় যোগ করলেই হবে, এখান থেকে কাউন্টেবল হবে নিট করযোগ্য আয়টা। আর বাকিগুলো হচ্ছে কাউন্ট করবে না আর কি, আয় হিসেবে কাউন্ট করবে নিট করযোগ্য আয়টা। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ঠিক আছে, আমি গ্রুপের লিঙ্কটা বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা জয়েন করে নিন।
আজকের জন্য মুলতবি, হ্যাঁ। ওকে, আল্লাহ ভালো রাখুন।